আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। সো আজকে আজকে বাংলা ফ্রি ক্লাসে তোমাদের স্বাগতম। সো আজকে যে যেটা থেকে দেখতেছো এবং আমাকে যারা যারা আজকে নতুন দেখতেছো তাদেরকে তারা যে যেটা থেকে দেখতেছো এবং আমাকে নতুন আজকে দেখতেছো তারা দ্রুত কমেন্ট করে জানাও। এবং আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ অমিত হাসান জয়। আমি পড়াশোনা করতেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। ওকে, সো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো, অনেক অনেক বেশি ভালো আছো। সো যারা যারা সালাম দিয়েছো সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। সো আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করবো আমরা, সেটা হচ্ছে রেইনকোট, যেটা আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ এবং পাক হানাদার বাহিনীর মূল উপযোগ্য বিষয়। ওকে, আর এটা আমাদের আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম একটা সংবিধান বললেই চলে, কারণ এটাতে অনেক আমরা তথ্য পাই। বিশেষ করে ঢাকা কলেজ, বিশেষ করে ঢাকার অবস্থাটা আমরা অনেক সুন্দরভাবে জানতে পারি এই রচনাটির মাধ্যমে। সো যারা যারা আছো দ্রুত সবাই চলে আসো এবং নিজ নিজ যারা যারা ফ্রেন্ড আছে সবাইকে মেনশন দাও, সবাইকে শেয়ার দাও, যাতে সবাই ক্লাসটা করতে পারে এবং সবাই উপকৃত হয়। এবং আজকে এই রেইনকোট গল্পের উপর, রেইনকোট রচনার উপর টপ 50টি ক্লাস আমি তোমাদের, টপ 50টি এমসিকিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, সবাই আমরা শিখবো, সবাই আমরা জানবো এবং ক্লাসের মাঝে মাঝে কিছুটা হাসিও হবে, ঠাট্টা হবে এবং আড্ডা হবে। ওকে, সবাই চলে আসো। তার আগে এনামুল ভাইয়ের মতো অ্যাটিটিউড দেখায় না নিউ স্টুডেন্ট পেয়ে। ওকে, সো দ্রুত চলে আসো, দ্রুত চলে আসো। আমি একজন ভালো মানুষ, আমি কোনো অ্যাটিটিউড দেখাই না। ওকে, সবাই চলে আসো। আজকে যদি 100 জন হয় তাহলে আমি তোমাদের পড়ানো শুরু করব, কারণ 100 জন প্লাস না হলে ভালো করে জমে না। এবং আমার ক্লাসে আগে থেকে যারা যারা চেনো আমাকে জানোই যে আমার ক্লাসে চিল হয়, সবসময় মজা হয়, সবসময় আড্ডা হয়। আমরা মজায় মজায় শিখি এবং আড্ডা দেওয়ার মাধ্যমে শিখি। অর্থাৎ বাংলা তো আসলে আমাদের মানে রসকসীন না, বাংলা তো আসলে মানে একটু মজার টপিক। সো আমরা মজায় মজায় শিখবো। ওকে, সো সবাই চলে আসো, সবাই চলে আসো এবং সবাইকে মেনশন দিয়ে দাও। ওকে, আমরা প্রথমে চলে আসবো যে প্রথম যে এমসিকিউটা আমরা দেখতে পারবো। দেখি প্রথম এমসিকিউ দেখি তো ভাইয়া। রেইনকোট সম্পর্কে প্রথম এমসিকিউ দেখো যে রেইনকোট গল্পটি লেখকের কোন গল্পগ্রন্থ থেকে সংকলিত। ক নাম্বার দেখতে পাচ্ছি অন্য ঘর থেকে অন্য স্বর, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। তারপরে দেখো তো ভাইয়া চিলেকোঠার সেপাই। তারপর দেখো জাল স্বপ্ন, স্বপ্নের জাল, খোয়াবনামা। বলো তো 1 নাম্বার কোনটা অ্যান্সার হবে? আমরা দ্রুত অ্যান্সার করবো এবং সবাইকে জানাবো সুন্দর করে। ওকে, সবাই চলে আসো। হ্যাঁ, ইনশাল্লাহ এমসিকিউ এর পাশাপাশি সিকিউ প্রশ্নগুলোও করাবো ইনশাল্লাহ। দেখো তো ভাই, এটা কি হবে? এটা কি হবে? ইয়াল্লাহ, সবাই বলতেছে মেবি। মেবি কেন? শিওর হয়ে বলো। ওকে, যে যে পড়ে নাই সমস্যা নাই, আমার ক্লাস করতে পারলেই তাদের কাছে সম্পূর্ণটা ইজি হয়ে যাবে। ওকে, আজকে যেহেতু তোমাদের অনেকদিন পর আসছি, আমি নতুন মুখ, কেউ হয়তো বা জানে না এবং ভালো করে মার্কেটিং করা হয়নি। সো চলে আসো, সমস্যা নাই, সবাই চলে আসো। এবং আমরা 80 জনে আছি। 80 জন যদি একজন একজনকে করে মেনশন দেই তাহলে কি হবে? 80 গুণ কত? 80 গুণ যদি একজন করে, 2 জনকে করে মেনশন দেই কতগুলো হয়? দেখো কতগুলো হয়। ওকে, যারা যারা গ আনসার করছো তাদেরটা রাইট। আর দেখতে পাচ্ছি আমরা যে আখতারুজ্জামান ইলিয়াসের দুইটা সবচাইতে ইতিহাস নির্ভর একটা মহাকাব্যিক উপন্যাস হচ্ছে এই দুইটা, যে চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা। এটা হচ্ছে কি? এটা উপন্যাস। এই দুটো হচ্ছে উপন্যাস। অর্থাৎ কি আখতারুজ্জামান ইলিয়াসের সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা উপন্যাস হচ্ছে এই দুটা, চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা। এই দুটার পেছনে আলাদা করে ইতিহাস আছে। এই দুটা রচনার পেছনে আলাদা করে ইতিহাস আছে। আমরা আসবো এখন, নোট করব যে এই তো আমাদের কি চিলেকোঠার সেপাই, এইটার পেছনে সুন্দর একটা আছে। চিলেকোঠার সেপাই এটা কত সালে হয়? এটা কত সালে প্রকাশিত হয়? এটা 1987 সালে প্রকাশিত হয়। পোলা পায়নি, মনে রাখো যে চিলেকোঠার সেপাই কত সালে প্রকাশিত হয়? 1987 সালে প্রকাশিত হয়। এই চিলেকোঠার সেপাইয়ের মূল উপজীব্য বিষয় কি ছিল? 1969-এর গণ আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান। এটা মাথায় রাখবা, গণ অভ্যুত্থান, 1969-এর গণ অভ্যুত্থান, মানে আইয়ুব পতন, যে অভ্যুত্থানের মাধ্যমে আমরা আইয়ুব সরকারকে পতন করতে পারি, সেই অভ্যুত্থান। ওকে, সবাই দ্রুত চলে আসো, যে যা আসো সবাই দ্রুত চলে আসবা। ওকে, আমি তোমাদের একটা করে এমসিকিউ সলভ করব এবং এই এমসিকিউর উপর কমপক্ষে 5 থেকে 10 মিনিট তোমাদের এক্সট্রা কিছু যে ইনফরমেশন আছে সবগুলো দিয়ে দিব। ওকে, এই অর্থাৎ কি চিলেকোঠার সেপাই, এই উপন্যাসটি 1987 সালে প্রকাশিত হয় এবং এই উপন্যাসের উপজীব্য বিষয় ছিল কি? 1969-এর গণ আন্দোলন, 1969-এর গণ আন্দোলন। ওকে,
গণ আন্দোলন। তারপর আরেকটা আছে, আরেকটা কি দেখি, আরেকটা কি দেখতে পাইতেছি আমরা যে আরেকটা কি, খোয়াবনামা। খোয়াবনামা কি ছিল? খোয়াবনামা ছিল, খোয়াবনামার মূল উপযোগ্য বিষয় কি ছিল? খোয়াবনামার মূল উপযোগ্য বিষয় ছিল কি? তোভাগা আন্দোলন। তোভাগা আন্দোলনকে সবাই তো চেনো না? তোভাগা আন্দোলন, তোভাগা আন্দোলন 1943 সালের মনন্তর, মানে এটার আসলে কি মূল উপযোগ্য বিষয় ছিল তোভাগা আন্দোলন এবং 1943 সালের মনন্তর। এটা ছিল খোয়াবনামার মূল উপযোগী বিষয়। আশা করি। আর অ্যান্সারটা হচ্ছে, একের অ্যান্সার হচ্ছে গ, অর্থাৎ জাল স্বপ্নের স্বপ্নের জাল। আর রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়, কি আমাকে বলতে পারবা? রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? কত সালে প্রকাশিত হয়? কত সালে প্রকাশিত হয় বলো তো ভাইয়া, কত সালে প্রকাশিত হয়? রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? কে বলতে পারবা? যে বলতে পারবা তাদেরকে একটা সুন্দর করে চকলেট দেব। যে বলতে পারবা তাদেরকে সুন্দর করে চকলেট দেব। ভাইয়া পিডিএফ দিবেন না? ওকে ওকে, পিডিএফ দেবো ভাইয়া। হ্যাঁ, আমি সেই অমিত ভাইয়া, যে তোমাদের এনামুল ভাইয়ার নিজের ছোট ভাই। এনামুল ভাইয়ার নিজের ছোট ভাই। ওকে, নিজের ছোট ভাই, এনামুল ভাইয়ের নিজের ছোট ভাই, মায়ের পেটের ছোট ভাই, নিজের আপন রক্তের ছোট ভাই। ওকে, আমি সেই। দেখো তো ভাইয়া, 2 নাম্বার দেখো, যে আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন? এটা কে বলতে পারবা? নোট কর্মকাণ্ডে হাতে ঠান্ডা, এই মানে ল্যাপের নিচে ধাম করে ঢুকে নোট করা শুরু করে দাও। ওকে, হ্যাঁ, এটা 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 কি হবে? হ্যাঁ, মন্ত্রী মশাই 1995 সাল দিছে। থ্যাংক ইউ ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। 1995 সাল অনেকেরই হয়েছে। রিমি, তারপর লিজামণি 1995 সাল দিছে। তারপর কি, হ্যাঁ, কি হাজি আবুল হোসেন 1995 সাল। হ্যাঁ, ওকে, অনেকেই সুন্দর অ্যান্সার করছো, তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, সো আমরা 2 নাম্বার অ্যান্সার করবো। 2 নাম্বার, আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন? ক নম্বরে 1943 সাল, খ নম্বরে 1944 সাল, 1945 সাল, 1946 সাল। বলো তো 2 নাম্বার কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ, আমরা 2 নাম্বার দ্রুত অ্যান্সার করবো, সবাই মজায় মজায় অ্যান্সার করবো। ওকে, খুব শীত ভাইয়া, হাই হাই। হ্যাঁ, এটা এটা কি করবো, যে এটা কত সালে জন্মগ্রহণ করেন এটা কে বলতে পারবা? এটা, হ্যাঁ, 2 এর ক। রিধি, থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। ইমরান ওও বলছে 2 এর ক। হাবিবা আক্তার 2 এর ক। ওকে, থ্যাংক ইউ 1943 সাল, অর্থাৎ কি 1943 সালে 12ই জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। এবং এবং আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন? 1997 সালে। 1997 সালের 4 জানুয়ারি। দেখো তো ভাইয়া, 4 জানুয়ারি এটা ডেটটা ঠিক আছে কিনা। তারপরে দেখবা যে আখতারুজ্জামান ইলিয়াসের ডাক নাম কি ছিল? মঞ্জু। আখতারুজ্জামান ইলিয়াসের ডাক নাম ছিল কি? মঞ্জু। এ তো অনেক অনেক ভালো আছি ভাইয়া। আখতারুজ্জামান ইলিয়াসের ডাক নাম ছিল কি? মঞ্জু ছিল, মঞ্জু। এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেন? গাইবান্ধা জেলার, মানে আমার জেলা কিন্তু, আমাদের গ্রামের বাড়ি কিন্তু গাইবান্ধা। সো আমার জেলার মানুষ উনি, অর্থাৎ গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। গাইবান্ধা জেলায় আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন। কোন গ্রামে? গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোন গ্রামে? গটিয়া গ্রামে। কার বাসায়? মামার বাসায় জন্মগ্রহণ করেন। কার বাসায়? মামার বাসায় জন্মগ্রহণ করেন। এবং আখতারুজ্জামান ইলিয়াসের বাবার বাসা কোথায় ছিল? বাবার বাড়ি কোথায় ছিল? অর্থাৎ বগুড়ায় ছিল। বাবার বাড়ি ছিল বগুড়ায়। আখতারুজ্জামান ইলিয়াসের বাবার বাড়ি কি ছিল? বগুড়ায় ছিল। এবং আমার নানা বাড়িও বগুড়ায়। ওকে, আশা করি আমরা এতটুকু জায়গা ক্লিয়ার। অর্থাৎ আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন? 1943 সালে 12ই জানুয়ারি। কোথায় জন্মগ্রহণ করেন? গাইবান্ধার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। গাইবান্ধা গটিয়া গ্রামে কার বাসায় জন্মগ্রহণ করেন? মামার বাসায় জন্মগ্রহণ করেন। এবং আখতারুজ্জামান ইলিয়াসের নিজের বাড়ি কোথায়, মানে বাবার বাড়ি কোথায়, সেটা হচ্ছে বগুড়ায়। এবং তার ডাকনাম ছিল মঞ্জু। কি? মঞ্জু। এবং আখতারুজ্জামান ইলিয়াস সৈয়দ ওয়ালিউল্লাহর পরে দ্বিতীয় বাংলাদেশি মানে লেখক যিনি সর্বাধিক প্রশংসিত হয়েছিলেন, এই তিনি। তারপরে দেখো যে রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায়? রেইনকোট গল্পে মিলিটারির অবস্থান কোথায় বলো তো ভাইয়া? দেখো তো ভাইয়া কোনটা হবে? সুন্দর করে সবাই বলতেছো। দেখো তো ভাইয়া, রেইনকোট গল্পে মিলিটারির ক্যাম্পটির অবস্থান কোথায়? প্রিন্সিপালের অফিসে, প্রিন্সিপালের কোয়ার্টারে, ফুটবল মাঠে, জিমনেশিয়ামে। যদি তোমরা আসলে এই লোকেশনটা জানতে চাও, মানে এই কবিতার লোকেশনটা জানতে চাও, অর্থাৎ কি এই জায়গাটা জানতে চাও, তাহলে তুমি ঢাকা কলেজে যাবা। ওকে, ঢাকা কলেজে যাবা।
ঢাকা কলেজে যাবা, ঢাকা কলেজে গেলেই তুমি আসলে এই এই স্ট্রাকচারটা তোমরা দেখতে পারবা। ওকে, দেখো তো ভাইয়া, রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায়? মিলিটারি ক্যাম্পটির অবস্থান দেখি ভাইয়া 3 নাম্বার। তোমরা আমাকে বলবা যে 3-এর ক বা 2-এর ক যেটাই আনসার হয় তোমরা আমাকে বলবা, মানে নাম্বারটা উল্লেখ করে দিবা। ওকে, সো সুন্দর করে আনসার করো তো ভাইয়া, সুন্দর করে আনসার করো। হ্যাঁ, কোনটার খ হবে কোনটার ক হবে কিছু বুঝতেছি না, তোমরা দ্রুত আমাকে 3 নাম্বার দিয়ে তারপর অ্যান্সার করবো। ওকে, দেখো ভাইয়া 3-এর ক না ভাইয়া, এটা হবে 3-এর খ, প্রিন্সিপালের কোয়ার্টারে, প্রিন্সিপালের কোয়ার্টারে, প্রিন্সিপালের কোয়ার্টারে। ওকে, প্রিন্সিপালের কোয়ার্টারে, প্রিন্সিপালের কোয়ার্টারে হবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে প্রিন্সিপালের কোয়ার্টারে। ওকে, আশা করি আমি ক্লিয়ার। দেন তারপরে যাচ্ছি যে প্রিন্সিপাল কবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর জন্য আবেদন করেন? এটা কিন্তু মানে ক্রিটিক্যাল একটা প্রশ্ন। সো দুইটাই ক্রিটিক্যাল ছিল, তার মধ্যে দেখো যে প্রিন্সিপাল কবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর জন্য আবেদন করে। কি আছে, 25শে মার্চ, এপ্রিলের শুরুতে, এপ্রিলের মাঝামাঝি, নাকি জুন মাসের শেষে? কোনটা হবে? 4 নাম্বার কোনটা হবে বলো তো ভাইয়া? একটু আমরা ঝোঁক দেই। 100 কতজন আছি আমরা? 196 জন আছি। 196 জন যদি একটু আসলে মানে ঝোঁক দেই, এমনিতে আমরা 400 জনে চলে যাবো। সো আমরা দ্রুত যাচ্ছি। দেখো তো ভাইয়া, যে প্রিন্সিপাল কবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর জন্য আবেদন করে? মার্চের 25 তারিখ, এপ্রিলের শুরুতে, এপ্রিলের মাঝামাঝি, নাকি জুন মাসের শেষে? 4 নাম্বার কোনটা অ্যান্সার হবে বলো তো আমাকে? 4 নাম্বার। ইয়েস, যে সাইডের গ দিছো, সাইডের গ যে দিছো তাদেরকে অনেক ধন্যবাদ, তাদের সবারটা রাইট হয়েছে। ওকে, সবারটা রাইট হয়েছে, তোমাদের অনেক ধন্যবাদ ভাইয়া। তারপর আমরা দেখব যে পরের প্রশ্ন দেখি নেক্সটে কি আছে, যে রেইনকোট গল্পে আনঅথরাইজ কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে বলতো ভাইয়া? আনঅথরাইজ কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে কি? কলেজের কম্পাউন্ড, জিমনেশিয়াম, স্মৃতিসৌধ, নাকি শহীদ মিনার? 5 নাম্বার অ্যান্সার করো আমাকে, দ্রুত 5 নাম্বার অ্যান্সার করো। ওকে, সুন্দর করে অ্যান্সার করবা, 5 নাম্বার সুন্দর করে অ্যান্সার করবা। হ্যাঁ, আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে কি বোঝানো হয়েছে রেইনকোট গল্পে? এটা কিন্তু আমি কিন্তু তোমাদের যেগুলো বোর্ড প্রশ্ন সেগুলো কিন্তু পাশে লিখে দিইনি, কারণ তোমরা বোর্ড প্রশ্নগুলো আলাদা নজরে দেখো। জানি না মানে কিসের জন্য আলাদা নজরে দেখো, কিন্তু আমি ওটা লিখে দিইনি, যার কারণে সবগুলো এক ঢালাই মেরে দিছি। যখন দেখবা যে বোর্ড প্রশ্ন সলভ করে দিয়েছে, আবার অন্য প্রশ্ন সলভ করে দিয়েছে, একটু তোমাদের মাঝে ডিফারেন্ট তৈরি হয়, তাই ওগুলো আমি দেইনি, জাস্ট একবারে দিয়ে দিছি। 5 নাম্বার কোনটা আনসার হবে? হ্যাঁ, এটা কি হবে ভাইয়া বলো তো ভাইয়া? এটা হবে শহীদ মিনার, এটা হবে শহীদ মিনার আনসার। হায়, সবাই ভুল করতেছে কেন? এটা হবে শহীদ মিনার আনসার। অর্থাৎ রেইনকোট গল্পে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে শহীদ মিনারকে, অর্থাৎ কি আমাদের শহীদ মিনারকে বোঝানো হয়েছে। ওকে, 5-এর গ। থ্যাংক ইউ, এই তো মুরসালিন, তুমি সেই আনসার করছো ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ। জাহিদ খান বলতেছে ঘ, হাই মুবারক হোসেন বলতেছে জানি না। ওকে ওকে ওকে, এটা হবে কি? এটা হবে ঘ নাম্বার, অর্থাৎ শহীদ মিনার। তারপরে দেখো যে রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরুতে বাংলা বলা ছেড়ে দিয়েছে? অর্থাৎ রেইনকোট গল্পে এপ্রিলের শুরুতে কে বাংলা বলা ছেড়ে দিয়েছে? ক নাম্বার দেখতে পাচ্ছি আব্দুল সাত্তার, খ নাম্বার আকবর সাদিক, আফাজ আহমেদ, ইসহাক মিয়া। বলো তো ভাইয়া 6 নাম্বার কোনটা আনসার হবে? 6 নাম্বার কোনটা আনসার হবে বলো তো আমাকে, সুন্দর করে আমাকে জানাবা। ওকে, আমাকে সুন্দর করে জানাবা 6 নাম্বার কোনটা অ্যান্সার হবে? 6 নাম্বারে কোনটা অ্যান্সার হবে? 6 নাম্বার কোনটা অ্যান্সার হবে? 6 নাম্বারে কোনটা অ্যান্সার হবে? 6 নাম্বার। ওকে, হ্যাঁ 6-এর ঘ দিছে। ওকে, হ্যাঁ 6-এর কি হবে? 6-এর ঘ অ্যান্সার হবে। অর্থাৎ ইসহাক মিয়া কে ছিল ভাইয়া বলো তো? ইসহাক মিয়া কে ছিল? ইসহাক কে ছিল? প্রিন্সিপালের পিয়ন ছিল, প্রিন্সিপালের পিয়ন ছিল। ওকে, এই কি ছিল? এই সারাদিন কি শুধুমাত্র উর্দু ভাষায় কথা বলে। কি ভাষায় কথা বলে? উর্দু ভাষায় কথা বলে। তারপর কি এর অর্থাৎ লেখক একে কোন র্যাঙ্কের দিকে ঠেলে নিয়ে যায় বলো তো ভাইয়া? কর্নেল র্যাঙ্কের দিকে। কর্নেল র্যাঙ্কের দিকে। যখন কর্নেল নিজেই উপস্থিত থাকে তখন সে মানে ডেমোটেড হয়ে লেফটেন্যান্ট করলেন। ওকে, লেফটেন্যান্ট কর্নেলে কি হয়? নিচে ডেমোটেড হয়, লেফটেন্যান্ট কর্নেল ডিমোটেড। কিন্তু তাকে ঠেলা মুশকিল কোথায়? অর্থাৎ কি ইসহাক মিয়াকে ঠেলা মুশকিল আমাদের কিসের দিকে? ক্যাপ্টেনের দিকে না, আমাদের ক্যাপ্টেনের দিকে।
কিসের দিকে ঠেলা মুশকিল আমাকে বলো তো, এটা আমি তোমাদের বলবো না, এটা বলবো না। কিসের দিকে ঠেলা মুশকিল এটা কিন্তু আসলে মানে এটা প্রশ্ন আছে, সামনে প্রশ্ন আছে, তাই তোমাদের এটা বলবো না। এটা কিসের দিকে ঠেলা মুশকিল, অর্থাৎ ইসহাক মিয়াকে কিসের দিকে ঠেলা মুশকিল বলো তো ভাইয়া, কিসের দিকে ঠেলা মুশকিল? হ্যাঁ, কর্নেল। থ্যাংক ইউ। তারপরে দেখো যে আরেকটা আছে যে পাকিস্তানকে বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাইতে হবে, উক্তিটি কার? এটা আমাকে সুন্দর করে জানবা, ওকে? আজকে প্রথম এই গল্প পড়তেছি, আকাশ দেখছ কত বড় ফাজিল, ওই প্রথম নাকি এই গল্প পড়তেছে, আর পরীক্ষা সামনে, মানে টেস্ট পরীক্ষা সামনে। তারপর দেখো তো ভাইয়া, পাকিস্তানকে বাঁচাতে হলে স্কুল কলেজের কি হবে? স্কুল কলেজের শহীদ মিনার হটাতে হবে। এটা উক্তিটি কার? মিন্টু, ইসহাক, প্রিন্সিপাল নাকি নুরুল হুদা? বলো তো ভাই কে 7 নাম্বার কি অ্যান্সার হবে? আমাকে শর্টকাট জানাবা। এইটা কবিতা নাকি গল্প এইটাই জানি না। হাই এটা হচ্ছে গল্প, আমাদের বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা গল্প। সো এই গল্পটা কি বা গল্প না কবিতা তোমরা জানো না? হাই 7 নাম্বার অ্যান্সার করো। 7 নাম্বার সুন্দর করে অ্যান্সার, 7 এর গ। ওকে, এটা কি হবে? এটা প্রিন্সিপাল হবে। এটা আসলে প্রিন্সিপাল বলেছিল যে পাকিস্তানকে বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে। অর্থাৎ প্রিন্সিপাল কে ছিল? সেই সময় প্রিন্সিপাল ছিল কি? পাকিস্তানপন্থী, অর্থাৎ কি রাজাকার। পাকিস্তানপন্থী কি ছিল? রাজাকার ছিল। রাজাকার কাকে বলে বলো তো ভাইয়া? রাজাকার কাকে বলে? অর্থাৎ আমাদের রেইনকোট গল্প অনুযায়ী রাজাকারটা কাকে বলে? কে বলতে পারবা রাজাকার কাকে বলে? ইনি ছিল পাকিস্তানের কট্টরপন্থী ছিল, এবং ইনি কি করছিলেন যে ইনি সময়ে অসময়ে সময় করে কলিগদের গালি দিতেন, সময় করে কলিগদের গালি দিতেন, কলিগদের গালি দিতেন, সময় করে কলিগদের গালি দিতেন। আর ইনি কাকে তোয়াজ করেন বলতো ভাইয়া? আজকাল প্রিন্সিপালকে তোয়াজ করেন কাকে বলতো? কাকে তোয়াজ করেন? আকবর সাজিদকে তিনি কি করেন? আকবর সাজিদকে তোয়াজ করেন। আকবর সাজিদকে তোয়াজ করেন, অর্থাৎ প্রিন্সিপাল আকবর সাজিদকে তোয়াজ করে। আশা করি প্রিন্সিপাল নিয়ে কনসেপ্ট আমাদের ক্লিয়ার। তারপরে দেখো তো ভাইয়া, তারপরে কি প্রশ্ন আসতেছে দেখো তো, যে বর্ষাকালেই তো জুত কথাটি কে বলেছিল বলো তো ভাইয়া? মিন্টু। তারপর আছে কি? তারপর আছে আমাদের ইসহাক, তারপর কুলি, তারপর কি? নুরুল হুদা। বলো তো 8 নাম্বার কোনটা আনসার হবে? আমাকে সুন্দর করে জানাও তো ভাইয়া। কলিগ মানে কি? সহকর্মী। ওকে, কলিগ মানে সহকর্মী। এটা দেখো তো ভাইয়া, বর্ষাকালে তো জুত কথাটি কে বলেছিল বলো তো? মিন্টু, ইসহাক, কুলি এবং নুরুল হুদা। বলো তো ভাইয়া কে অ্যান্সার হবে? এটা কি হবে বলতে ভাই? কুলি হবে। এই কুলিটা কে ছিল? এটা আসলে 8 এর অ্যান্সার হবে, গ নাম্বার অ্যান্সার। যারা গ নাম্বার অ্যান্সার দিছো তাদেরকে এক বুক ভালোবাসা। অর্থাৎ কুলিটা কি হবে? কুলি ছিল কি? ছদ্মবেশী মুক্তিযোদ্ধা। ছদ্মবেশী মুক্তিযোদ্ধা। ওকে, ছদ্মবেশী মুক্তিযোদ্ধা ছিল কুলি, ছদ্মবেশী মুক্তিযোদ্ধা ছিল এই কুলি কি করেছিল? মানে এই কুলি কানে কানে এসে বলছিল যে বর্ষাকালে তো যুদ্ধ। কোথায় কখন বলছিল? যখন আলমারি নিয়ে আসে। বলতো ভাইয়া কয়টা আলমারি আনার কথা ছিল বলতো ভাইয়া? রেইনকোট গল্পে কতটা আলমারির কথা উল্লেখ আছে বলতো? কতটা আলমারির কথা উল্লেখ আছে রেইনকোট গল্পে বলতো? কে বলতে পারবা? আলমারির কথা আছে 10টি আলমারি। এবং কোন ডিপার্টমেন্টের জন্য ইংরেজি, কোন ডিপার্টমেন্টের জন্য ইংরেজি, বাংলা এবং বোটানির জন্য। অর্থাৎ ইংরেজির জন্য কতটি ভাইয়া? ইংরেজির জন্য 1টি। মনে থাকবে তো? অর্থাৎ কি কুলিরা কিসের জন্য আমাদের কলেজে আসছিল, মানে ঢাকা কলেজে আসছিল? এই তো আলমারি রাখার জন্য। আলমারি কিসে করে আনা হয়? ঠেলা গাড়িতে করে আনা হয়। আলমারি কিসে করে আনা হয়? ঠেলা গাড়িতে করে আনা হয়। কতটা আলমারি আনা হয়েছিল? 10টি আলমারি আনা হয়েছিল। এবং 10টি আলমারি আনা হয়েছিল কোন বিভাগের জন্য? ইংরেজি, বাংলা এবং বোটানির জন্য। ইংরেজির জন্য কতটি আলমারি দেওয়া হয়? 1টি আলমারি দেওয়া হয়। আশা করি আমরা কুলির এই এটা সাথে আমরা আরো কিছু ইনফরমেশন জানলাম। আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, হ্যাঁ 10টি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তারপরে দেখো যে রেইনকোট গল্পে রেইনকোটটি কার ছিল?
রেইনকোট গল্পে রেইনকোটটি কার ছিল বলো তো ভাইয়া, কার ছিল? রেইনকোটটি কার ছিল? মিন্টুর, ইসহাক, কুলি এবং নুরুল হুদা। বলো তো ভাইয়া 9 নম্বর কোনটা আনসার হবে? হ্যাঁ হাবিবা, থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর আনসার করছো, অনেক সুন্দর আনসার করছো। হ্যাঁ মিন্টু, এটা মন্ত্রী মশাই সুন্দর আনসার করছো। মিন্টু, ইশরাত আলম ও সুন্দর আনসার করতেছে। হ্যাঁ দেখো তো ভাইয়া, মিন্টু কে ছিলেন? মিন্টু অ্যান্সার হবে কি 9 এর ক হবে অ্যান্সার। মিন্টু কে ছিলেন? মিন্টু ছিলেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন মিন্টু। ওকে, রেইনকোট গল্পে মুক্তিযোদ্ধা ছিলেন মিন্টু। মিন্টু ছিলেন, তারপরে এই মুক্তিযোদ্ধা অর্থাৎ মিন্টু মগবাজারের বাসা থেকে বাসা থেকে কবে ভারতে চলে যায়? কবে মগবাজার বাসা থেকে চলে যায়? ঠিক আছে, চলে যায় কবে বলো তো ভাইয়া? চলে যায় কবে? কে বলতে পারবা? চলে যায় কবে? কে আনসার করতে পারবা? যে আনসার করতে পারবা তাকে আমি কি চকলেট দেবো। ওকে, যে আনসার করতে পারবা তাকে আমি চকলেট দেবো। মগবাজারের বাসা থেকে মিন্টু কবে চলে যায় বলো তো ভাইয়া? কত তারিখে চলে যায়? এটা কিন্তু খুব আসে প্রশ্ন, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন, এটা মাথায় রাখবা। ওকে, ইয়াসিন আরাফাত, হ্যাঁ আমার ফ্রেন্ড। ইয়াসিন আরাফাত আমার ফ্রেন্ড, ও বলতেছে এই বছরের জন্য এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ সারা জীবন, যতদিন পর্যন্ত আমার বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত এই রচনাটা সবসময় ইম্পর্টেন্ট থাকবে। হ্যাঁ কতটি বলো তো ভাইয়া? এই তো 23 তারিখে, 23শে জুন, এটা মাথায় রাখবা। 23শে জুন এটা মাথায় রাখবা। অর্থাৎ মিন্টু কোথায় প্রশিক্ষণ নিতে যায়? ভারতে প্রশিক্ষণ নিতে যায়। তা ভারত থেকে প্রশিক্ষণ নিতে এসে দমাদম মিলিটারি মারে। দমাদম মিলিটারি মারে। দমাদম কি মারে? মিলিটারি মারে, মানে কি পাকিস্তানকে টাটা বাই বাই করে দেয়। মিলিটারি মানে ওকে, দমাদম মিলিটারি মারে, অর্থাৎ কি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসে মিন্টু দেশে এসে দমাদম মিলিটারি মারে। আশা করি আমরা এটা ক্লিয়ার, মিন্টু সম্পর্কিত কিছুটা তথ্য আমরা জানছি। তারপরে দেখো তো ভাইয়া, একটা জিপ উড়াইয়া দিছে কমপক্ষে 5টা খানসেনা খতম। তথ্যটি রেইনকোট গল্পে কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? দেখো তো ভাইয়া কি বলছে, দেখো একটা জিপ উড়াইয়া দিছে কমপক্ষে 5টা খানসেনা খতম। তথ্যটি রেইনকোট গল্পে কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? তার দেখো তো ভাইয়া ক নম্বরে লেখক, খ নম্বরে আসমা, গ নম্বরে নুরুল হুদা, খ নম্বরে দোকানদার। বলো তো ভাইয়া কোনটা আনসার হবে? হ্যাঁ 23 জন, সুন্দর আনসার করতেছো। হ্যাঁ চকলেট পার্সেল করে পাঠাবো, সমস্যা নেই, চকলেট সুন্দর করে পাঠাই দেবো। এই তো দিয়ে দিছি, যেহেতু অনলাইনে ক্লাস, অনলাইনেই দিয়ে দিছি। হ্যাঁ সুন্দর করে অ্যান্সার করতো ভাইয়া। হ্যাঁ এটা কি হবে যে একটা জিপ উড়াইয়া দিছে কমপক্ষে 5টা খানসেনা খতম। তথ্যটি রেইনকোট গল্পে কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? লেখক তো নিজে, লেখক নুরুল হুদা, এটা তো নিজেই একই ব্যক্তি। তারপর আসমা, এ তো নুরুল হুদার স্ত্রী। তারপর দেখো তো ভাইয়া নুরুল হুদার কি? নুরুল হুদার স্ত্রী, নুরুলের স্ত্রী আসমা, নুরুলের স্ত্রী। তারপর আসমা কে বাকি আছে? আমাদের দোকানদার বাকি আছে। এই দোকানদারটাকে চলো তো দোকানদারকে অপারেশন করি। এই দোকানদারটাকে, এই রেইনকোট গল্পে এই দোকানদার চরিত্রটাকে, অর্থাৎ দোকানদার চরিত্রটা কে বলো তো ভাইয়া? রেইনকোট গল্পে দোকানদার চরিত্রটা কে? এই রেইনকোট গল্পে দোকানদারটা হচ্ছে বাসাল টাইপের একটা মানুষ। কি টাইপের মানুষ? বাসাল টাইপের একটা মানুষ। রেইনকোট গল্পের দোকানদার হচ্ছে বাসাল টাইপের মানুষ। হাই রেইনকোট গল্পের দোকানদারটা হচ্ছে বাসাল টাইপের মানুষ। ওকে, বাসাল টাইপের মানুষ। তারপর কি করেছিল? এই বলছিল যে মিরপুর বিল দিয়া 2 নৌকা বুঝাই করে আসছে। মিরপুর বিল দিয়া, মানে বিল দিয়া 2 নৌকা বুঝাই করে আসছিল আমাদের মুক্তিবাহিনী। তখন আমাদের কি 5টা খানসেনা খতম করছে ওরা। অর্থাৎ মুক্তিযোদ্ধারা বিল দিয়ে আসছিল 2 নৌকা বুঝাই করে। কয় নৌকা বুঝাই করে? 2 নৌকা বানায় এটা না? আচ্ছা যাই হোক, 2 নৌকা বুঝাই করে আসছিল। এবং কারা আসছিল? মুক্তিযোদ্ধারা আসছিল। কতজন সেনাকে মারছে? 5 জন সেনাকে মারছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কয় নৌকা? 2 নৌকা বুঝাই করে কি আনছিল? অস্ত্র আনছিল। 2 নৌকা বুঝাই করে কি আনছিল? অস্ত্র আনছিল। ওকে, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এই বিষয়টা আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। হ্যাঁ অপারেশন করতে যাবো। ওকে, বাচাল টাইপের। দেখো তো ভাইয়া এটা কি হবে? তারপরে দেখো তো ভাইয়া, হ্যাঁ নুরুল্লাহর বউ, হ্যাঁ আসমা বেগম। হ্যাঁ দেখো তো রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন বলো তো ভাইয়া?
রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? হিস্ট্রি, জিওগ্রাফি, কেমিস্ট্রি নাকি উর্দু? বলতো ভাই কোনটা আনসার হবে? আসমা আমার বোন, হাই হাই। ভাইয়া শীত কেমন লাগে? না, ঢাকার মধ্যে শীত বেশি লাগে না, আমি তো ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাই। মানে শীত বেশি লাগে উত্তরবঙ্গে, যখন ক্যাম্পাসে যাই তখন তো অবস্থা খারাপ, মানে ল্যাপের নিচ থেকে বের হই না। তারপরে দেখো, হ্যাঁ চলো সবাই দোকানদারকে অপারেশন করবো। আচ্ছা আচ্ছা, আমি করে দিচ্ছি, তোমাদের অপারেশন করা লাগবে না, কারণ তোমরা অপারেশন করলে দোকানদার মরেই যাবে। হ্যাঁ সুন্দর আনসার করতেছো। দেখি ভাইয়া, আরিফা খাতুন কেমিস্ট্রি, আতিক কেমিস্ট্রি, সবাই আনসার করতেছো। ওকে, দেখো তো ভাইয়া এটা কি হবে? এটা কি হবে বলো তো ভাই? এটা হবে কেমিস্ট্রি, এটা হবে কেমিস্ট্রি। নুরুল হুদা কিসের কিসের শিক্ষক ছিলেন? কেমিস্ট্রি। জিওগ্রাফির শিক্ষক ছিলেন কে? আব্দুস সাত্তার মৃধা, আব্দুর সাত্তার মৃধা ছিলেন জিওগ্রাফির শিক্ষক, জিওগ্রাফির প্রফেসর, এবং তাকে চোখ বেঁধে মুক্তিবাহিনী অর্থাৎ কি মিলিটারিরা নিয়ে যায় চোখ বেঁধে, অর্থাৎ মৃধাকে চোখ বেঁধে নিয়ে যায়, চোখ বেঁধে নিয়ে যায়। মৃধাকে কিভাবে নিয়ে যায়? চোখ বেঁধে নিয়ে যায়। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু সব কিন্তু শর্ট কোশ্চেন, এগুলো কিন্তু সব শর্ট কোশ্চেন। ওকে, হ্যাঁ বাংলা সেকেন্ড পেপার অবশ্যই পাবা, অবশ্যই পাবা ভাইয়া, আমি বেঁচে থাকলে অবশ্যই পাবা। আর উর্দুর প্রফেসর কে বলো তো ভাইয়া? উর্দুর প্রফেসর হচ্ছে আকবর সাজিদ, আকবর আকবর সাজিদ। উর্দুর প্রফেসর হচ্ছে আকবর সাজিদ। ওকে, আকবর সাজিদ। আশা করি আমরা ক্লিয়ার। ওকে, সবাই সুন্দর অ্যান্সার করতেছো। ভাইয়া আমার কমেন্ট পড়ে নাই তো, সুমাইয়া, সুমাইয়া খান, এই তো ভাইয়া তোমার কমেন্ট পড়ছি আমি। দেখো তো ভাইয়া, নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনীর তলব করার কারণ কি? অর্থাৎ কি পাকিস্তানি হানাদার বাহিনী নুরুল হুদাকে কেন গ্রেফতার করেছিল? বলো তো ভাইয়া, কিসের কারণে গ্রেফতার করছিল? কেন গ্রেফতার করছিল? কোন কারণে? ওকে, দেখো তো ভাইয়া, কমান্ডারের নির্দেশে, প্রিন্সিপালের অভিযোগে, মুক্তিযোদ্ধার সহযোগী ভেবে, তাকে মুক্তিযোদ্ধা ভেবে। বলতো ভাইয়া, এই 12 নাম্বার যে অ্যান্সার করতে পারবে না তাকে আমি মারবো, বলে দিলাম, অনলাইন থাপ্পড় খাবা যে পারবে না। ওকে, দেখো তো ভাইয়া 12 নাম্বার কোনটা অ্যান্সার হবে? সুন্দর করে আফরি রহমান, সুন্দর করে তোমাকে দেওয়া হবে ভাইয়া, সুন্দর করে দেওয়া হবে। ওকে ভাই, এতদিন কোথায় ছিলেন? এই তো আমি চলে আসছি, এখন চলে আসছি। এতদিন আমি আমার ক্যাম্পাসে ছিলাম, আমার পরীক্ষা ছিল, মানে মিড সেমিস্টার 2 পরীক্ষা ছিল, সেটা পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দিয়ে চলে আসলাম। ওকে, সো সবাই দেখো, এতক্ষণ পরে ভাইয়া গল্পটা পড়াইছিলেন? না, গল্পটা এখনো পড়েনি, জাস্ট তোমাদের এমসিকিউ গুলো সলভ করতেছি। তোমরা তো গল্প পড়ালে তোমরা তো ধুম করে উড়াই যাবা। তোমাদের এমসিকিউ যদি সলভ না করে যদি গল্প পড়াই, তোমাদের একটার মানে লাগাল পাওয়া যাবে না, ধাম করে চলে যাবা। মানে 5 মিনিট ক্লাস করবা আর 2 মিনিট গিয়ে টাংটুং হ্যালো কেমন আছো, কি কি অবস্থায়, এগুলো শুরু করে দেবা। সো সেই জন্য আগে তোমাদের সুন্দর করে এমসিকিউ গুলো সলভ করে দিয়েছি। ওকে, এখন দেখো তো ভাই, এটা কি হবে? এটা হবে কি, গ নাম্বার, মুক্তিযোদ্ধার সহযোগী ভেবে, অর্থাৎ নুরুল হুদা মুক্তিযোদ্ধার সহযোগী ভেবে নুরুল হুদাকে কি করেছিল? গ্রেপ্তার করেছিল। ওকে, তারপরে তারপরে দেখো এটা কি হবে বলো তো ভাইয়া? মিসক্রিয়েন্টরা সব খতম। এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে বলো তো ভাইয়া? মিসক্রিয়েন্টরা সব খতম, এখানে মিসক্রিয়েন্ট বলতে কাকে বোঝানো হয়েছে? মারিয়া রহমান বলতেছে, কবে পাবো ভাইয়া 200 ক্লাস? সমস্যা নেই ভাইয়া, শিডিউল যাবে তোমাদের সুন্দর করে। আমাদের যদি 100কে মানে 1 লক্ষ ফ্যামিলিতে আমরা পৌঁছে গেছি, সো তার মানে তোমরা সব ক্লাসই পাবা ফ্রিতে ইনশাল্লাহ। ওকে, সব ক্লাসেই একটার পর একটা পেতেই থাকবে। অর্থাৎ এই 1 মাস, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, এই 1 মাস আমাদের আনন্দের মাস, এই 1 মাসে তোমাদের সবকিছু ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো তো ভাইয়া, তারপরে দেখো 13 নম্বর দেখো, মিসক্রিয়েন্টরা সব খতম। এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে? মুক্তি ফোর্স, পাকিস্তানি বাহিনী, শান্তি বাহিনী, মিত্র বাহিনী। বলো তো ভাই কোনটা আনসার হবে? হ্যালো পোলাপাইন বলতেছে জিএফ নাই কার। ওকে, আমার নাম মোহাম্মদ অমিত হাসান জয়। এই অমিত হাসান, আমি পড়াশোনা করতেছি মাস কমিউনিকেশন,
কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে। ওকে, সো এটা কোথায়? এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে। ওকে, আর 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 কেউ বলিও না। দেখো তো ভাইয়া মিসক্রিয়ান সব খতম। এই মিসক্রিয়ান বলতে বোঝানো হয়েছে মুক্তিফোজকে, অর্থাৎ ক নাম্বার অ্যান্সার। যারা ক নাম্বার অ্যান্সার করছো, ক নাম্বার অ্যান্সার করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, যারা ক নাম্বার অ্যান্সার করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, মুক্তিফোজ, সুন্দর অ্যান্সার করছো। তারপরে দেখো তো ভাইয়া, রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকা কি ছিল বলতো ভাই? নৌকায় কি ছিল? আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কি ছিল বলতো? খাদ্য ছিল, অস্ত্র ছিল, সাহায্য ছিল, নাকি আলমারি ছিল বলতো ভাইয়া? কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে বলতো ভাইয়া? কোনটা অ্যান্সার হবে ভাইয়া? সুন্দরগঞ্জের কোথায় আপনার বাসা? সুন্দরগঞ্জের আবার যদি মানে নিজের এলাকার নাম বলি রে, তখন সবাই হাসা শুরু করবে। যদি বলি আমি সুন্দরগঞ্জের, আমার জেলা গাইবান্ধা, সুন্দরগঞ্জ, শোভাগঞ্জ, তাহলে কেমন হয়? সবাই হাসবে না? মানে একবারে মিলে গেছে, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, শোভাগঞ্জ একবারে মিলে গেছে। আচ্ছা বলো তো, তোমাদের গ্রামের নাম কি কি বলো তো? কে বলতে পারবা? দেখি কারটা বেশি ফানি হয়ে যায়, গ্রামের নামটা বলো তো, আমাকে সুন্দর করে জানাও। আর 14 নম্বর আনসার কি হবে? যে রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়া আসা নৌকা কি ছিল? নৌকা ছিল অস্ত্র ছিল, অর্থাৎ কি ছিল? অস্ত্র ছিল, অস্ত্র। অস্ত্র ছিল, অস্ত্র ছিল। এটা কি হবে? অস্ত্র। থ্যাংক ইউ ভাইয়া, তোমরা অনেকেই অ্যান্সার করছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তারপরে দেখো যে নুরুল হুদার জীবনের কি বারের ঘটনা রেইনকোট গল্পেও আকারে উপস্থাপিত? এটা কেউ পারবে না, এটা কেউ পারবে না, এটা কেউ পারবে না, পারবে না, না না, এটা কেউ পারবে না। দেখো তো ভাই কি হবে? দেখো তো ভাইয়া, নুরুল হুদার জীবনে কি বারের ঘটনা রেইনকোট গল্প আকারে উপস্থাপিত হয়? রবিবার, মঙ্গলবার, শনিবার, নাকি সোমবার? বলো তো 15 নাম্বার কোনটা অ্যান্সার হবে? তোমরা সুন্দর করে এটা অ্যান্সার করো। ওকে, কাঁঠালতলি, সুন্দর নাম। হ্যাঁ হ্যাঁ, আমার এলাকার পাশে। ওকে ওকে, খারুয়া বাদাম। হায় হায় ভাই ভাই, আর বলিস না, তোদের নাম আর বলিস না। গ্রামের নাম বাদ, গ্রামের নাম বাদ দে ভাই। এখন তোরা অ্যান্সার কর ভাই। আমি আপনার এলাকা। থ্যাংক ইউ জেরিন, থ্যাংক ইউ ভাইয়া। বেতাহুঞ্জা, মাথা ভাঙ্গা। হায় হায় ভাই, বলিস না আর কেউ, বলিস না, থাক থাক থাক। আমি মাপ চাচ্ছি তোদের কাছ থেকে, গ্রামের নামটা জানতে চেয়ে আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। যে মাথা ভাঙ্গা কি নাম? যাই হোক, কলসনগর, কলসনগর হয়। হ্যাঁ, এটা কি হবে ভাইয়া? এটা হচ্ছে সোমবার। এটা জেনে রাখো, এটা হবে সোমবার, এটা হবে সোমবার, এটা হবে সোমবার, এটা হবে কি বার? সোমবার, এটা হবে সোমবার, এটা হবে সোমবার। হ্যাঁ, এটা হবে সোমবার, এটা হবে সোমবার। হায় হায়, কি নাম দেখছো? কি নাম ভাই? আচ্ছা, পরেরটা যাচ্ছি। বলো তো ভাইয়া, রেইনকোট গল্পের কথক কে? রেইনকোট গল্পের কথকটাকে বলো তো ভাইয়া। এই কথকটাকে, রেইনকোট গল্পে এই কথকটাকে মিন্টু, ইসহাক, কুলি, নাকি নুরুল হুদা? বলো তো ভাইয়া, কোনটা অ্যান্সার হবে? মোহাম্মদ বাজিতপাড়া, 4 নং চর, ফকিরপাড়া। হ্যাঁ, যা, অনেক সুন্দর নাম ভাই। হ্যাঁ, এটা দেখো তো ভাইয়া, 16 নাম্বার অ্যান্সার করো। কিশোরগঞ্জ, অষ্টগ্রাম, কাস্টুল। হ্যাঁ, মোতমা মিমি। হ্যাঁ, তোমার অ্যান্সার ঠিক আছে ভাইয়া। দেখো তো এটা কি হবে? এটা হচ্ছে নুরুল হুদা। এই নুরুল হুদা কে ছিল বলতো? এই নুরুল হুদা কে ছিল? এখন নুরুল হুদাকে কি করব? এখন নুরুল হুদাকে অপারেশন করব। বলতো নুরুল হুদা কে ছিল? মুক্তিযোদ্ধার সহযোগী ছিল। মুক্তিযোদ্ধার কি ছিল? সহযোগী ছিল। মুক্তিযোদ্ধার সহযোগী ছিল নুরুল হুদা। কার সহযোগী ছিল? মুক্তিযোদ্ধার সহযোগী ছিল। তারপর নুরুল হুদা কে কয় ছেলের বাপ? মানে নুরুল হুদা কয় সন্তানের জনক? 2 সন্তান। 2 সন্তানের জনক, 2 সন্তানের জনক। নুরুল হুদা কয় সন্তানের জনক? 2 সন্তানের জনক। 2 সন্তান কে কে ছিল? একটা ছিল মেয়ে, মেয়ে যার বয়স কত বছর? যার বয়স ছিল 2.5 বছর। যার বয়স ছিল 2.5 বছর, আর যার বয়স ছিল 2.5 বছর। একটা ছিল ছেলে, যার বয়স ছিল, একটা ছিল ছেলে,
যার বয়স ছিল 5 বছর, যার বয়স ছিল কত বছর? 5 বছর। এবং দেখো তারপরে দেখো নুরুল হুদা কি ছিল? বেটে খাটো একটা মানুষ ছিল। নুরুল হুদা কে ছিল? বেটে বেটে খাটো একজন মানুষ ছিল। নুরুল হুদা কে ছিল? একজন ভীরু ভীরু মানুষ ছিল। ভীরু মানুষ ছিল, ভীরু মানুষ ছিল। নুরুল হুদা কে ছিল? একজন ভীরু মানুষ ছিল। তারপর দেখো নুরুল হুদার ওয়াইফের নাম কি? আসমা তার স্ত্রী। নুরুল হুদার আসমাকে, আসমা নুরুল হুদার স্ত্রী। তারপর মিন্টু কে? মিন্টু ওসমান তার শালক। মিন্টু হচ্ছে কি? মিন্টু হচ্ছে কি? মিন্টু কে? তার শালক। মিন্টু মিন্টু তার শালা। মিন্টু তার শালা। ওকে, শ্যালক। মিন্টু তার শ্যালক। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। হ্যাঁ, আর উনি ছিলেন কি? কেমিস্ট্রির শিক্ষক। ওকে 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 দেখো তো ভাইয়া এটা কি হবে? যে রেইনকোট গল্পের নুরুল হুদা কে ছিল? নুরুল হুদা ছিল মুক্তিযোদ্ধাদের সহযোগী একজন। তারপর সে 2 সন্তানের জনক। তার প্রথম সন্তান হচ্ছে মেয়ে, অর্থাৎ 2.5 বছর, যার বয়স 2.5 বছর, এবং তার ছেলে একটা ছিল যার বয়স 5 বছর। তারপরে দেখো তো ভাইয়া যে তিনি ছিলেন কি? শারীরিক গঠন ছিল, তিনি ছিলেন বেটে খাটো, এবং তিনি কি ছিলেন? মানে তার সাহসী মানুষ কখনোই ছিলেন না, তিনি একজন ভীরু মানুষ ছিলেন। তারপর তার স্ত্রীর নাম হচ্ছে আসমা, এবং মিন্টু ছিল নুরুল হুদার শালা, মানে শালক। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। ওকে, হ্যাঁ, গাইবান্ধার কেউ না থাকলে আমি আছি ভাইয়া, গাইবান্ধার আমি আছি। ওকে, গাইবান্ধার আমি আছি। তারপরে দেখো তো ভাইয়া রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? বলো তো ভাইয়া, রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক বলো তো ভাই? সাহস, দেশপ্রেম, স্বাধীনতা নাকি সংগ্রাম? 17 নম্বর কোনটা অ্যান্সার হবে? আমরা মজায় অ্যান্সার করবো। ওকে, আমার কমেন্ট পড়েন না ভাইয়া। এই তো ভাইয়া পড়ছি। আচ্ছা আচ্ছা, সুন্দর করে লিখবো। ওকে 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 ওকে, ঠিক আছে, সুন্দর করে লিখবো। দেখো তো ভাইয়া এটা কি হবে? হ্যাঁ, মূল ভাবটা তোমাকে বোঝাই দেবো। মূল ভাবটা কি? যে আমাদের এর রেইনকোট গল্পের মূল উপযোগ্য বিষয় হচ্ছে কি? আমাদের মুক্তিযুদ্ধ এবং পাক হানাদার বাহিনীর যে আমাদেরকে যে নির্যাতন করছে সেটার আছে না একটা তথ্যচিত্র মাধ্যমে এই রেইনকোট গল্পটি রচনা করা হয়েছে। আশা করি আমরা ক্লিয়ার। তারপরে দেখবো যে রেইনকোট গল্পে যে মিন্টু নামে একজন ছিল, যে ছিল মুক্তিযোদ্ধা ছিল, এবং তার রেইনকোট পরার মাধ্যমে নুরুল হুদার মতো ভীরু কাপুরুষ মানুষের যে স্বদেশ প্রেম, যে উষ্ণতা, যে সাহস জাগ্রত ওঠে, এটা নিয়ে একটা কবিতা, এটা নিয়ে এই রচনাটা করা হয়েছে। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। দেখো তো ভাইয়া রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক ছিল? রেইনকোটটি ছিল দেশপ্রেমের প্রতীক। রেইনকোটটি ছিল কিসের প্রতীক? দেশপ্রেমের প্রতীক। হ্যাঁ, রেইনকোটটি ছিল দেশপ্রেমের প্রতীক। রেইনকোটটি ছিল কিসের প্রতীক? দেশপ্রেমের প্রতীক। এটা ছিল ক্রিয়েটিভ একটা প্রশ্ন। রেইনকোটটি কি ছিল কিসের প্রতীক? দেশপ্রেমের প্রতীক। তারপরে কি আছে দেখো তো ভাইয়া যে রেইনকোট গল্পের পটভূমিটা কি? দেখছো পটভূমি জানলেই তো তোমরা সবকিছু পেয়ে যাবা। দেখো তোমরা যেটা প্রশ্ন করো সেটা তোমাদের সলভ করাই দিই। দেখো, রেইনকোট গল্পের পটভূমি কোনটি? ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, মুক্তিযুদ্ধ নাকি কোটা আন্দোলন? বলতো ভাই কোনটা আনসার হবে? বলো তো ভাইয়া কোনটা আনসার হবে? ভাইয়া বলো তো। হ্যাঁ, রেইনকোট গল্পের পটভূমি কোনটি? ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, মুক্তিযুদ্ধ নাকি কোটা আন্দোলন? আমাদের রেইনকোট গল্পের পটভূমি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ কখনকার মুক্তিযুদ্ধ? যখন মুক্তিযুদ্ধ শেষ পর্যায়ের মুক্তিযুদ্ধ, শেষ পর্যায়ের কাহিনী কখন? মানে ঢাকা কলেজের কাহিনী এখানে দেওয়া আছে। অর্থাৎ ঢাকা কলেজ বাংলাদেশের মধ্যে অন্যতম প্রাচীন কলেজ একটা। ওই ঢাকা কলেজ, নিউ মার্কেট, আসাদ গেট, আজিমপুর ইত্যাদির যে আসলে মানে অবস্থান ছিল, ইত্যাদির যে আসলে অবস্থাটা ছিল সেই মুক্তিযুদ্ধের সময়, সেটা উনি তুলে ধরছে। ওকে, তো দেখো তো ভাইয়া এটা আমরা জানি যে মুক্তিযুদ্ধ। তারপর দেখো তো 19 নাম্বার কি আছে? রেইনকোট গল্পে কলেজটা কাদের দখলে ছিল? রেইনকোট গল্পে কলেজটা কাদের দখলে ছিল বলো তো? রেইনকোট গল্পে কলেজটা কাদের দখলে ছিল? শিক্ষকদের, ছাত্রদের, মিলিটারিদের নাকি মুক্তিবাহিনীর? বলো তো কার দখলে ছিল? বলো তো কার দখলে ছিল? হ্যাঁ, কার দখলে ছিল বলো তো?
মিনা বিনতে আলম, এই তো ভাইয়া পড়ছি তোমার কমেন্ট পড়লাম। দেখো তো ভাই এটা কি হবে, যে রেইনকোট গল্পে কলেজটা কাদের দখলে ছিল, শিক্ষকদের, ছাত্রদের, মিলিটারিদের নাকি মুক্তিবাহিনীর? বলতো কার দখলে ছিল? এটা হচ্ছে গ নাম্বার, অর্থাৎ কি মিলিটারির দখলে ছিল, মিলিটারির দখলে ছিল। তারপর দেখো যে কি আছে, হাঁপানির টান কার আছে, অর্থাৎ হাঁপানির টান কার আছে বলতো, হাঁপানির টান কার আছে, হাঁপানির টান কার আছে বলতো ভাইয়া, হাঁপানির টান কার আছে? আসমার, নুরুল হুদার, প্রিন্সিপাল নাকি আব্দুল সাত্তারের? বলতো ভাইয়া 20 নাম্বার। 20 নাম্বার কোনটা হবে বলতো, 20 নাম্বার কোনটা হবে 20 নাম্বার? আমি তোমাদের এখন মানে এই অ্যান্সারটা মানে সবার কাছ থেকে নেব, এই অ্যান্সারটা সবার কাছ থেকে জানতে চাইবো আমি। দেখি সবারটা পড়বো, দেখি কার কার পড়া যায় এবং কে কে সুন্দর অ্যান্সার করতে পারো। দেখি 20-এর ঘ বলতেছে আব্দুল সাত্তার, হায় খায়রুল। তার সুমাইয়া বলতেছে খ, নুরুল হুদা। ওকে হ্যাঁ, এটা আসলে আতিক বলছে সুন্দর অ্যান্সার করছে। তারপর কি জারামণি বলতেছে সুন্দর, তারপর রিমি সুন্দর অ্যান্সার করছে, তার সাবরিন ক হবে। ওকে, তারপর দেখো তো ভাইয়া আব্দুল সাত্তার, হাই জানি না। ওকে হ্যাঁ, এটা বলবো জানি না। এটা হবে কি হবে বলতো ভাইয়া, হাঁপানির টান আছে নুরুল হুদার। কিসের টান আছে? হাঁপানির টান আছে নুরুল হুদার। হাঁপানির টান আছে কার? নুরুল হুদার। হাঁপানির টান কার আছে বলতো ভাইয়া? হাঁপানির টান কার আছে? নুরুল হুদার। এবং এই হাঁপানির টান মানে কে বলে যে তোমার হাঁপানির টান আবার বাড়বে ঠান্ডা লাগলে, সেটা হচ্ছে কে বলে? আমাদের আসমা বলে। এটা হচ্ছে আসমা নুরুল হুদাকে বলে। দেখছো তাদের হাজবেন্ড ওয়াইফের মানে ভালোবাসাটা কিরকম, কতটা গভীর। মানে আরো দেখবা তাদের ভালোবাসাটা কতটা গভীর। একটু পরে আমরা আবার চেষ্টা করব তাদের ভালোবাসাটা তুলে ধরার জন্য। তারপরে দেখো মিন্টু মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে চলে যায় কবে? আমি কিন্তু বলছিলাম, প্রথমেই বলছিলাম পোলাপাইন, মিন্টু মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে চলে যায় কত সালে, কত তারিখে বলতো? এপ্রিল, 1 এপ্রিল, 30 মার্চ, 23 জুন, 21 জানুয়ারি। বলতো ভাই কোনটা আনসার হবে? বলতো কোনটা আনসার হবে বলতো? সুন্দর আনসার করছো। দেখো তো ভাইয়া এটা কি আনসার? 21 নাম্বার। কে আনসার করতে পারবে? 21 নাম্বার। আর শোন, তোদেরকে একটা কথা বলতেছি, লাস্ট সময়ে একটা কথা বলতেছি। এই তো আগামী 10 মিনিটের জন্য থাক। এই 10 মিনিটের জন্য থাকলে কি হবে জানিস? কি হবে সুন্দর করে অনেক কিছু জানতে পারবি, পড়তে পারবি, অ্যান্সার করতে পারবি। আর এই 10 মিনিট যদি না থেকে যদি তার কাছে চলে যাস তাহলে ভবিষ্যৎ অন্ধকার। তাহলে কি হবে? ভবিষ্যৎ অন্ধকার। এই বয়সে মানে তোর মানে সামনে আর 3 মাস আছে পরীক্ষায়, এই বয়সে শুরু করে দেওয়া মানে কি জানিস? জীবন যুদ্ধে। অর্থাৎ কি মানে যদি বাঁচিস 70 বছর মানে এমনিতেই 5 বছর কমে যাবে। মানে টেনশনে খারাপ রেজাল্ট করবি, এই টেনশনে 5 বছর কমে যাবে তোর লাইফ থেকে, মানে আয়ু কমে যাবে। এখন যদি প্রেম করিস, তো এখন প্রেম করিস না, ইউনিভার্সিটিতে উঠে প্রেম করবি। ওকে, এটা হবে কি 21-এর গ নাম্বার আনসার 23 জুন। অর্থাৎ কি মিন্টু মগবাজারের 2 কামরার ফ্ল্যাট থেকে চলে যায় কত? 23 জুন। অর্থাৎ গ নাম্বার 23 জুন। সবাই সুন্দর আনসার করতেছো। তারপরে দেখো তো ভাইয়া, যে আমার ভাইটাকে ঢাকায় রাখলাম না, উক্তিটি কার? আমার ভাইটাকে ঢাকায় রাখলাম না, উক্তিটি কার? হ্যাঁ, আমার ভাইটাকে ঢাকায় রাখলাম না। দেখছো গার্লফ্রেন্ড নাই পোলাপাইন, ইনবক্সে গিয়ে দেখো কতগুলা। দেখো তো ভাইয়া এটা কি হবে বলো তো ভাইয়া? আমার ভাইটাকে ঢাকায় রাখলাম না, উক্তিটি কার? আসমার, নুরুল হুদার, প্রিন্সিপালের, নিচতলার ভদ্রলোকের। বলো তো ভাই কোনটা আনসার হবে? বলো তো কোনটা আনসার হবে সুন্দর করে। ওকে, এটা কি হবে বলতো ভাইয়া? আমার ভাইটাকে ঢাকায় রাখলাম না, উত্তর হচ্ছে নিচতলার ভদ্রলোকের। ওকে, নিচতলার ভদ্রলোকের। এটা হবে আনসার কি? নিচতলার ভদ্রলোকের। এটা আনসার, অর্থাৎ 22-এর ঘ নাম্বার আনসার হবে। ওকে, 22-এর ঘ নাম্বার আনসার হবে। দেন পরে আসতেছি, পরের প্রশ্নটা কি দেখো তো, যে গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে কোন পোশাকে? বলতো ভাইয়া গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে কোন পোশাকে? বোরকা, রেইনকোট, পাঞ্জাবি নাকি মিলিটারির পোশাক? বলতো ভাইয়া কোনটা আনসার হবে?
বলো তো কোনটা অ্যান্সার হবে বলো তো। হ্যাঁ, আমরা কি 23 নাম্বার আছি। 23 নাম্বার কি হবে বলো তো ভাইয়া? রেইনকোট হবে, এটা তোমরা সবাই জানি। রেইনকোট হবে, রেইনকোট। হ্যাঁ, গণহারে ভুল, কারণ তোমরা মানে অন্য জায়গায় সময় দিছো, যার কারণে গণহারে ভুল করতেছো। এটা হবে কি খ নাম্বার অ্যান্সার, 23 এর খ নাম্বার অ্যান্সার। ওকে, 3বার করলাম, হাই হাই, তোমাকে নোবেল দেওয়া উচিত ভাইয়া, তোমাকে নোবেল দেওয়া উচিত। ও আসমা অ্যান্সার 3বার করছে, 3টাই ভুল। এই তো শাহরিয়ার নাফিস, এই তো ভাইয়া, এই তো ভাইয়া, কষ্টের ইমোজি, হাই হাই। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন দেখো তো ভাইয়া, রেইনকোট গল্পের ব্যবহৃত শব্দযুগল কোনটি? পোলাপাইন আগে বলছি, যেটা পড়াবো সেটা এই ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাইরে যেন না যায়। ওকে, বাইরে ভাবা বন্ধ করো যারা যারা লিজেন্ড পোলাপাইন আছো। ওকে, দেখো তো ভাইয়া, যে আগেই কিন্তু বলছি লিজেন্ড পোলাপাইনরা চুপ থাকো, জাস্ট অ্যান্সারটা করো। দেখো তো ভাইয়া, রেইনকোট গল্পে ব্যবহৃত শব্দযুগল কোনটি? দম দম টপ টপ, দমাদম চুপচাপ, তারপরে দমাদম টপাটপ, দমাদম হে হে। বলো তো ভাই কোনটা আনসার হবে? বলো তো ভাই কোনটা আনসার হবে? আগে বলছি যারা যারা লিজেন্ড আছিস তোরা, তারা চুপ থাকবা, এখন তোরা অ্যান্সার কর সুন্দর করে। আমাদের রেইনকোটের বাইরে, মানে রেইনকোট গল্পের বাইরে যাতে কোনো কথা না হয়। ওকে, দমাদম টপাটপ। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। এটা 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 কোনটা? 24-এর কি হবে? হ্যাঁ, 24-এর কি হবে বলো তো ভাইয়া? দমাদম, হ্যাঁ দমাদম, নোমান আহমেদ, চুপচাপ, চুপচাপ হবে না ভাইয়া। হ্যাঁ, দমাদম টপাটপ, এই তো লিজেন্ড পেয়ে গেছে আতিক, আতিক, দমাদম টপাটপ, দমাদম টপাটপ। ওকে, দমাদম টপাটপ। অ্যান্সার 24-এর আনসার হবে কি? গ নাম্বার আনসার হবে, 24-এর গ নাম্বার আনসার হবে। ওকে, তারপরে দেখো তো ভাইয়া, যে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এই উক্তিটি কার? এইটাকে বলতে পারবা, যে এটা বলতে পারবে তার জন্য একটা খুশির সংবাদ আছে, যে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এই উক্তিটি কার? 2.5 বছরের মেয়ের, আসমার, মিন্টুর ছেলে, নাকি 5 বছরের ছেলের? বলতো ভাইয়া 25 নাম্বার কোনটা আনসার হবে? হায় হায়, হ্যাঁ, এটা কি হবে বলো তো ভাইয়া? এটা কি হবে? এটা কি হবে? এই মিন্টুর ছেলে আছে গাধা, আতিক, মিন্টুর ছেলে আছে। এটা হবে কি? এটা হবে আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এই উক্তিটি হচ্ছে কি 5 বছরের ছেলের। 5 বছরের ছিল, অর্থাৎ কি যে নুরুলহুদা ছিল, নুরুলহুদার 5 বছরের ছেলের। অর্থাৎ কি ঘুম থেকে উঠেই দেখে, মানে নুরুলহুদার রেইনকোট পরছে, তখন চোখ মুছতে মুছতে বলে কি আব্বু ছোট মামার যাকে ছোট মামার মতো দেখাচ্ছে, তাহলে আব্বু তাহলে মুক্তিযোদ্ধা, এরকম একটা কথা বলছিল। ওকে, সো অ্যান্সার ইজ রাইট ডি, অর্থাৎ ডি নাম্বার আনসার রাইট, অর্থাৎ ঘ নাম্বার আনসার রাইট। তারপরে দেখো তো ভাইয়া, হায় হায়, এরা দেখছি কমেন্ট বক্সে নিজেদের ইনবক্স ফালাই ফেলছে ভাই। এই তো নোয়াখালীর কে কে আসিস, নোয়াখালীর কে কে আসিস, আসিস? একজন বলতেছে আমি, তারপর বলতেছে বাসা কই, সে বলতেছে কোথায় বললো, সে বলতেছে অমুক জায়গায়, জায়গা একটা নাম বলছে, যে কুদ্দুসপুর বললো, কুদ্দুসপুর, কুদ্দুসপুর। কোন কলেজে পড়ো? হাই হাই, মানে ফুল, মানে ইনবক্সটা এখানে কমেন্ট বক্সে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ওকে, রেইনকোট গল্পে নুরুলহুদা বাস থেকে কোথায় নামে বলো তো ভাইয়া? রেইনকোট গল্পে নুরুলহুদা বাস থেকে কোথায় নামে? আসাদ গেটে, নীলক্ষেতে, নিউ মার্কেটে, ঢাকা কলেজে। বলো তো ভাই কোনটা? 26 নাম্বার কোনটা আনসার হবে? হ্যাঁ, 26 নাম্বার কোনটা আনসার হবে ভাইয়া বলো তো, সুন্দর করে আমাকে বলবা। ওকে, কমেন্ট বক্স সংসার, হ্যাঁ হ্যাঁ, চলুক, ওরা সংসার করুক, আমরা ওদের মানে ওদেরকে মানে ব্রেক দেওয়া মানে পাপ, ওদেরকে ব্রেক দেওয়া মানে জাহান নামে যাবো আমরা, দরকার নেই, ওদেরকে ব্রেক দেবো না, ওরা করুক, আমরা আমাদের মতো অ্যান্সার করি। ওকে, 26 নাম্বার কোনটা আনসার হবে বলো তো ভাইয়া? বলো তো কোনটা আনসার হবে? বলো তো এটা কোনটা আনসার হবে? এটা হবে কি নিউ মার্কেট, এটা হবে কি নিউ মার্কেট। বলো তো ভাইয়া, নিউ মার্কেট হবে অ্যান্সার, 26-এর গ নাম্বার আনসার হবে। এবং তোমরা দেখে থাকবা যে নিউ মার্কেট ঢাকা কলেজের কিন্তু সাথেই, সো নিউ মার্কেটে উনি নেমে গেছিল, যে কোনো একটা কারণে হতে পারে। এবং আরেকটা সুন্দর করে জিনিস দেখে থাকো, সুন্দর করে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, নুরুলহুদা যখন বাস থেকে নেমে যায়,
তখন অর্থাৎ কি বাসে ওঠার যে কাহিনীটা, নুরুল হুদার বাসে ওঠার কাহিনী, নুরুল হুদার কি বাসে ওঠার কাহিনীটা একটু তোমাদের জানাই। যে নুরুল হুদা যখন রেইনকোট পরে বাসে ওঠে তখন কয়জন যাত্রী বাস থেকে নেমে যায় বলো তো ভাইয়া? নেমে যায় কয়জন যাত্রী বলো তো? বাস থেকে নেমে যায় কয়জন যাত্রী? বাস থেকে নেমে যায় 9 জন যাত্রী। বাস থেকে নেমে যায় 9 জন যাত্রী। তারপর কি দেখো তো ভাইয়া, যখন বাস থেকে নামে, বাস থেকে একটা ভাব থাকবে না যে তাকে দেখে 9 জন যাত্রী নেমে গেছে। সো তার মানে তার যে ছিল মানে বাসে যে লোকজনরা ছিল তাদের দেখে ঠোঁট বাঁকিয়ে হাসিয়ে চলে যায়, মানে ঠোঁট বাঁকিয়ে চলে যায় যে দেখ আমাকে দেখে 9 জন যাত্রী নেমে গেছে, আমি বস, আমাকে দেখে সবাই ভয় পায়। মানে ওই তো রেইনকোটটা পরার কারণে তাকে দেখে, অর্থাৎ 9 জন চোর ছেচর ছিল তাকে দেখে পালিয়ে গেছে, মানে নামিয়ে গেছে। এবং নুরুল হুদা নিউ মার্কেটে নামার পর তার সহযাত্রীদের দেখে ঠোঁট বাঁকিয়ে হাসিয়ে চলে যায় আর কি, এইরকম মানে ভাব লিখছে শালা। ওকে, এটা হচ্ছে নিউ মার্কেট, এটা হচ্ছে নিউ মার্কেট। হ্যাঁ 9 জন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ তোমাদের অনেক অনেক ধন্যবাদ। না না, ঢাকা নিউ মার্কেট, খুলনা নিউ মার্কেট কেন, ঢাকা নিউ মার্কেট। তারপরে দেখো তো ভাইয়া, রেইনকোট গল্পে একটু বাসাল টাইপের কে বলতো ভাই? আমি কিন্তু বলছি তোমাদের, রেইনকোট গল্পে একটু বাসাল টাইপের একজন ছিল। সেই বাসালটা কে বলতো ভাইয়া? ইসহাক দোকানদার ছেলেটা, উর্দুর সাজিদ, নাকি আসমা? বলতো ভাই কোনটা আনসার হবে? বলতো ভাই কোনটা আনসার হবে বলতো? হ্যাঁ বলতো কোনটা আনসার হবে? আসমা, উর্দুর সাজিদ, দোকানদার ছেলে, নাকি ইসহাক? বলতো ভাই কোনটা আনসার হবে? সুন্দর করে আনসার করবা। এই তো আতিক হাসান, সুন্দর আনসার করছো, সুন্দর অ্যান্সার করছো। এটা কি হবে? 27-এর কি হবে? দোকানদার ছেলেটা। যারা সুন্দর অ্যান্সার করছো, যারা অ্যান্সার করছো, এই কুলসুম অ্যান্সার করছে, তারপর কি মিনা বিনতে আলম অ্যান্সার করছে, তারপর এই পোলাপাইন তোমরা 27 নাম্বার অ্যান্সার করো। তার ইরা জান্নাত বলছে, রিমা আফরোজ রিমি বলছে ওকে ওকে। ফরিদপুর নিউ মার্কেট, না ফরিদপুর না, দোকানদার ছেলে হবে। এটা ভাইয়া কমেন্টে সবাই প্রেম করতেছে। এই প্রেম মানে বুঝিস? প্রেম করতেছে, প্রেম মানে বুঝিস? প্রেম মানে বাস, আরেকটা প্রেম মানে আরেকটা সুন্দর বাস বানান ভুল হয়েছে, তারা বাসটা বানানটা ঠিক করে নেই। প্রেম মানে কি জানিস? প্রেম মানে কি? বয়াকার বা তালবস্য। আরেকটা সুন্দর অ্যান্সার আছে, প্রেম মানে হচ্ছে আবারও বয়াকার বা তালবস্য। প্রেম মানে আরেকটা আছে, এটাও বয়াকার বা তালবস্য। আরেকটা আছে, এটাও বয়াকার বা তালবস্য। সুতরাং এই কয়েক মাসে এইটা করিস না, এইটা করা যাবে না, এটা করা যাবে না। সো যারা করতেছে তারা এটা খাবে, এটা খাবে, বয়াকার বা তালবস্য এটা খাবে। ওকে, সো এটা হবে 27-এর খ নম্বর আনসার, দোকানদার ছেলে। ওকে, এটা হবে দোকানদার ছেলে। এটা কি হবে? তারপরে দেখো তো ভাইয়া, এটা কি হবে? যে আরে আগে বারো উক্তিটি কার বলো তো ভাইয়া? আগে বারো উক্তিটি কার? ইসহাক, হ্যাঁ বলো তো 28 নাম্বার। আমাকে 28 নাম্বার অ্যান্সার করো, আমাকে 28 নাম্বার অ্যান্সার করো। দেখো তো ভাইয়া, 28 নাম্বার অ্যান্সার করো। আগে বারো উক্তিটি কার? উক্তিটি ইসহাক, মিলিটারি, মিন্টু, নাকি চোর ও পকেট মার? বলো তো ভাই কোনটা অ্যান্সার হবে? বলো তো কোনটা হবে? হ্যাঁ বাস, হ্যাঁ ঠিক আছে। সো এটা হবে কি হবে বলো তো ভাইয়া? এটা হবে কি? মিলিটারি। এটা হবে মিলিটারি, এটা হবে মিলিটারি, এটা হবে মিলিটারি। হ্যাঁ ফুলসের বাস, মাঠে নামবা। হ্যাঁ এক্সাম মানে বাস, চারদিকে বাস খাবে, চারদিক থেকে বাস খাবে। হ্যাঁ নো প্রেম নো সেকা, সিঙ্গেল লাইফ ইজ ঝাঁকা নাকা। হ্যাঁ পোলাপাইন, তুমি যে স্টোরি দাও তুমি তো আমার সাথে আসো, আমি তো দেখি পোলাপাইন এখানে এসে সুন্দর করে মানে মানে ইনোসেন্ট সাজতেছে কিছু কিছু পোলাপাইন, আমি তো দেখি তোমাদের মানে রিয়াক্ট দেই না, কিন্তু যারা আমার সাথে অ্যাড আসো তো তাদের তো বিষয়টা দেখি। পোলাপাইন এখানে এসে কত সুন্দর ইনোসেন্ট, মানে কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু তাদের মানে ফেসবুক পোস্ট এবং স্টোরি এবং নোট দেখে মনে হয় তাদের আসলে মানে ইনবক্সে মানে কয়েকটা আছে এরকম মনে হয়। এটা হচ্ছে মিলিটারি, 28-এর হবে খ, মিলিটারি হবে। তারপরে দেখো তো, তারপরে অ্যান্সার করো যে ফৌরন শব্দের অর্থ কি? ফৌরন শব্দের অর্থ কি বলো তো ভাইয়া? ফৌরন শব্দের অর্থ কি বলো তো ভাইয়া? ফৌরন শব্দের অর্থ কি? হ্যাঁ ফৌরন শব্দের অর্থ কি বলো তো ভাইয়া? ফরমান, তাড়াতাড়ি, ধীর স্থির, ফরিয়াদি। আর মাত্র 5 মিনিট। হ্যাঁ 5 মিনিট, 5 মিনিট। দেখো তো ভাইয়া 5 মিনিট, 5 মিনিট।
ওকে 5 মিনিট, ওকে 5 মিনিট। দেখো তো ভাইয়া, না না স্টোরি হাইড করুক, সমস্যা নাই। হ্যাঁ দেখো তো ভাই এটা কি হবে, হ্যাঁ এটা কি হবে বলতো, 29 নাম্বার কি হবে, ফওরন শব্দের অর্থ কি, তাড়াতাড়ি। ফওরন শব্দের অর্থ কি, তাড়াতাড়ি, অর্থাৎ ফওরন আইয়ে, এই কথাটি কে বলেন, এই কথাটা ইসহাক মিয়া বলেন। অর্থাৎ ইসহাক মিয়া কে ছিলেন, আমাদের পিয়ন ছিলেন, অর্থাৎ কি প্রিন্সিপালের পিয়ন ছিলেন ইসহাক মিয়া। তারপরে দেখো তো ভাইয়া, রেইনকোট গল্পে আনঅথরাইজ, এটা তো পড়ছি রে, এটা তো পড়ছি, এটা শহীদ মিনার হবে, আর এটা তো পড়ছি। তারপরে দেখি এটা কি হবে, যে নুরুল হুদার বাস কোথায় থেকে নামে, এটা তো আমরা জানি যে নিউ মার্কেট থেকে নামে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম। তারপরে দেখি কি রে, হ্যাঁ ঠিক আছে, নুরুল হুদার কলিগরা কোথায় বসে ফিসফিস করে, এটা কে বলতে পারবে, এটা কিন্তু যে পড়ছে, যে অ্যাকচুয়াল ভালো স্টুডেন্ট সে এটা অ্যান্সার করতে পারবে, যে নুরুল হুদার কলিগরা কোথায় বসে ফিসফিস করে, প্রিন্সিপালের রুমে, স্টাফ রুমে, মিলিটারির সামনে, নাকি ক্লাসরুমে? বলো তো 32 নম্বর কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ 32 নাম্বার কোনটা আনসার হবে? মিস্টার ভদ্র, হ্যাঁ চলে আসছো ভাইয়া, বলো তো ভাই কোনটা আনসার হবে? 32 নাম্বার কোনটা আনসার হবে? হ্যাঁ 32 কি হবে, স্টাফ রুমে কি করছিল, কলিগরা ফিস করছিল, স্টাফ রুমে কলিগরা ফিস করছিল যে কয়জন সেনা মরেছে, 7 জনের কথা বলছে, 7 জন নাকি 7 জনকে মেরে ফেলছে, 7 জনকে গুলি করে, অর্থাৎ কি মুক্তি বাহিনীরা 7 জনকে গুলি করে মারছে, এটা তারা ফিস করে বলছিল স্টাফ রুমে। ওকে আশা করি ক্লিয়ার। আবার একজন 5 জনের কথা বলছে, ওই তো দোকানদার ছেলেটা যে বাসাল ছিল না, মিরপুর বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল, 5 জন খান সেনা খতম, সেটা আলাদা, কিন্তু এইটা আলাদা, বুঝছো? এটা 5 এবং 7 কে গোলাই ফেলিও না। 32 নাম্বার আশা করি তোমরা ক্লিয়ার। হ্যাঁ 32 নাম্বার আশা করি তোমরা ক্লিয়ার। তারপরে দেখো তো ভাইয়া, তারপরে দেখো যে রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরকে বলো তো, এটা হচ্ছে আমরা জানি যে উর্দুর প্রফেসর হচ্ছে আকবর সাজিদ, উর্দুর প্রফেসর হচ্ছে কি আকবর সাজিদ, কেমিস্ট্রির শিক্ষক হচ্ছে কি, কেমিস্ট্রির শিক্ষক হচ্ছে কি আমাদের নুরুল হুদা, আকবর ছাত্র হচ্ছে মেজর হচ্ছে জিওগ্রাফি মানে ভূগোলের শিক্ষক, ভূগোলের শিক্ষক ছিল কি আমাদের আব্দুল সাত্তার মিদা, ইনি ছিলেন পিয়ন, ইসাক ছিল পিয়ন, ব্যাস এতটুকুই, আর কি জানবা? হ্যাঁ তারপরে দেখবা যে কলেজে হাজিরা দিতে হয় কাদের, এইটাতে ভুল করবা, কেউ মাস্টার দিবা, কেউ শিক্ষক দিবা, অর্থাৎ এইটাতে 2টা ভুল করবা, যে কেউ মাস্টার দিবা, কেউ শিক্ষক দিবা। দেখি আমি তোমাদের হিন্টস দিয়ে দিলাম 2টা, দেখি কে অ্যান্সার করতে পারে সুন্দর করে, বলো তো, দেখি কে অ্যান্সার করতে পারে সুন্দর করে, বলো তো ভাইয়া, দেখি কে অ্যান্সার করতে পারে, সুন্দর করে কে অ্যান্সার করতে পারে, বলো তো ভাইয়া। হ্যাঁ এটা হবে কি হবে, এটা হবে কি মাস্টারদের, অর্থাৎ রেইনকোট গল্প অনুযায়ী মাস্টার অ্যান্সার করবা, এইটা অ্যান্সার করবা। ওকে কলেজে হাজিরা দিতে হয় কাদের, অর্থাৎ কি রেইনকোট গল্পে মাস্টারদের হবে, অর্থাৎ কি মাস্টার অ্যান্সার করবা, যদিও বা শিক্ষক হয়, কারণ মাস্টার শিক্ষক একই বিষয়, কিন্তু রেইনকোট গল্প অনুযায়ী আমাদের হবে মাস্টার অ্যান্সার। ওকে মাস্টারদের হাজিরা দিতে হয় কলেজে, আশা করি আমরা ক্লিয়ার। এই তো নিতুন চলে আসছে, তোমাদের 25 ব্যাচের সিনিয়র আপু, মানে তোমাদের ইমিডিয়েট সে চলে আসছে। দেখো তো ভাইয়া, ইসাককে ঠেলা মুশকিল কোন দিকে, বলো তো ভাইয়া। এটা কিন্তু তোমাদের বলছিলাম 75, তোমাদের বলছিলাম আগেই বলছিলাম 75 নাম্বারটা আগেই বলছিলাম। ওকে 75 নাম্বারটা তোমাদের আগেই বলছিলাম যে ইসাককে ঠেলা মুশকিল কিসের দিকে, কর্নেল র্যাঙ্কের দিকে, কিসের দিকে সরি ক্যাপ্টেন র্যাঙ্কের দিকে, ইসাককে ঠেলা মুশকিল ক্যাপ্টেন র্যাঙ্কের দিকে। কেন? এটার একটা সুদীর্ঘ ইতিহাস আছে, কবি মনে করেছিলেন, কবি ইসাককে কোথায়, মানে ইসাকের কর্মকাণ্ড দেখে মনে হয় না যে একটা ছেলে ক্লাসে যদি মানে একটু মাতব্বরি করে, একটু বেশি কথা বলে, তাকে সবাই আমরা নেতা ভাবে নেই, তাই না? সো এই কবি মনে করছিল যে, কবি ইসাকের কর্মকাণ্ড দেখে মনে করেছিল যে ও কর্নেল।
কিন্তু যখন কর্নেল উপস্থিত থাকবে তখন সে ডিমোটেড হয়ে কি হবে, লেফটেন্যান্ট কর্নেল হবে। অর্থাৎ কি তাকে কিন্তু লেফটেন্যান্ট কর্নেল হবে, এইটাতেও সীমাবদ্ধ, কিন্তু তাকে এতো ক্যাপ্টেন র্যাঙ্কের দিকে টানা বারণ, মানে টানা মুশকিল, যাবে না। এটা এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, এটা হবে কি ক্যাপ্টেন র্যাঙ্কের দিকে। হ্যাঁ হ্যাঁ, তোমরা আর আছে কি সামনে টেস্ট পরীক্ষা, আর মাত্র 3-4 মাস ইয়ে আছে, ক্লাস আছে, মানে 3-4 মাস আছে পরীক্ষার। কি করবা, এখনো তোমরা সিলেবাস শেষ করোনি? হাই হাই, ওই তো আনাস ফেরদাউস ভাইয়ের মানে কথা শোনো না, আনাস ভাই, আনাস পীর একে চেনো না? ওর কথা বললে তো এখন মন খারাপ করবা, থাক কিছু বললাম না। দেখো তো ভাই, যেতেই হবে, উক্তিটি কার বলতো? যেতেই হবে, উক্তিটি কার বলতো ভাইয়া? ইসহাকের, নুরুল হুদার, আসমার, নাকি পাশের বাসার ভাবির? বলতো কোনটা আনসার হবে? বলতো কোনটা আনসার হবে? আমরা 36 নাম্বার আছি। এই পোলাপাইন, যেতেই হবে বলতো উক্তিটি কার? যেতেই হবে উক্তিটি নিশ্চয়ই কোনো মেয়ে মানুষের হবে, কারণ দেখো সুন্দর করে বলছে যেতেই হবে, অনেক সুন্দর করে বলছে না? তার মানে কে হবে? অর্থাৎ কি আসমার নাকি পাশের বাসার ভাবির? কে অ্যান্সার করবে? পোলাপাইন 36 নাম্বার অ্যান্সার কর, দ্রুত অ্যান্সার কর। যেতেই হবে, কে এটা, মানে কাকে বলছে বলো তো ভাইয়া? এই কথাটা কে বলছে, অর্থাৎ উক্তিটি কার? উক্তিটি কার? স্যার আপনার নাম কি? ও, আমার নাম মোহাম্মদ অমিত হাসান। অমিত হাসান, ওকে, অমিত হাসান। দেখো তো ভাইয়া, যেতেই হবে উক্তিটি কার বলো তো ভাইয়া? উক্তিটি কার? হ্যাঁ, উক্তিটি কার বলো তো ভাইয়া? উক্তিটি কার? উক্তিটি আসমার নাকি পাশের বাসার ভাবির? বলো তো ভাইয়া কোনটা হবে অ্যান্সার? হ্যাঁ, আনাস ভাইকে চেনো না? বুয়েট থেকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আনাস পীরকে চেনো না? মানে সায়েন্স ফ্যাকাল্টির ছেলেরা বেশি চিনবে আনাস পীরকে। পোলাপাইন দেখছো, কাউসার আহমেদ, আমি জানতাম কোনো না কোনো পোলাপাইন এরকম একটা দুষ্টুমি করবে, যে পাশের বাসার ভাবি অ্যান্সার করবে। এই পোলাপাইন, তোর কি রেইনকোট করবে পাশের বাসার ভাবি অ্যান্সার মানে পড়াতে আছে? ফুল রেইনকোট করবে, তন্ন তন্ন করে খুঁজবি, পাশের বাসার ভাবির কথা পাবি? ওটা এমনি দিয়ে দিছে আর কি, তুই দিয়ে দিছে জন্য তুই ওটা করবি, তুই ওটা অ্যান্সার করবি? এটা হবে কি গ নাম্বার, অর্থাৎ আসমা হবে। এটা হবে কি আসমা। তার মানে তোর কমন পড়ছে রে, এই কথা তোকে বলে যেতেই হবে, যেতেই হবে, এই কথা তোকে বলে পোলাপাইন। ওকে ওকে ওকে, বলো তো ভাইয়া, এখন আপাতত আমরা এই পর্যন্ত শেষ করতেছি। আজকে অনেক তোমাদের এমসিকিউ সলভ করালাম, এবং এমসিকিউ সাথে সাথে তোমাদের আলাদা একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম। সো নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি, তোমাদের সুন্দর আরো একটা ভালো টপিক নিয়ে, অনেক তথ্যবহুল একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।